সব শোনার পর দম ফাটানো হাসিতে ফেটে পড়ল আনান। মাহিরের চোখ চিকচিক করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে পুরো বাগান প্লাবিত করে ফেলবে। আনান কোনো রকম হাসি চাপিয়ে বলল, শোন, তুই রেজিগনেশন লেটার পাঠিয়ে দে, আমি বিনা বাক্যে সাইন করে দেব, তাহলে তোকে আর চোর হতে হবে না। মাহিরের চোখ খুলে পড়ার জোগাড়। তুই আমার তো সিও, আর কেন দিয়ে খুঁজে পাই না। এই কোম্পানির পিছনে আর কত শ্রম তুই জানিস, সে তুই কি না? আনান পুনরায় হাসতে হাসতে বলল, তোর কাহিনীটাই এমন, তোকে এইভাবে ছাড়া আর কোনোভাবে হেল্প করা যাবে না। তোর হেল্প তোর কাছে রাখ, গেলাম আমি। দুবদাপ পা ফেলে গেটের বাইরে চলে গেল। তোর হিজাব টেনে ঠিক করতে করতে আনানের পাশে বসলো, হাতে বাড়িয়ে চিপসের প্যাকেট আনানের সামনে ধরে। চিপস আনানের বরাবরই অপছন্দ, তবে তুর তাকে সবসময় খেতে বলে, কখনো অমত করেনি সে, আজও করলো না। মুচকি হেসে দুটো চিপস হাতে তুলে নেয়। তৎক্ষণাৎ তোর ভ্রুজোড়া সংকুচিত করে বলল, একটা নিতে বলেছি, দুটো না, রাখুন একটা। আমার প্যাকেট থেকে নিয়ে নিজের প্যাকেটে ঢালছেন কেন? ধমক শুনে চোখ বড় বড় করে তাকালো আনান। আমার প্যাকেট? আনান আশপাশে তাকিয়ে বলল, দুটো নিয়েছি তাও হাতে, আমার পকেট কোথায় পাবো? তোর মুখ বাড়িয়ে আনানের হাত থেকে চিপস দুটো মুখে পুরে চিবোতে চিবোতে বলল, ভুলে গেছেন আপনি নিজেই একটা প্যাকেট, নান রুটির প্যাকেট, কখনো আবার শনপাপড়ির প্যাকেট। আনান চোখ ছোট ছোট করে বলল, তাই পকেট? সোজা হয়ে বসো, নড়বে না। বলার আগেই তোর ছুটে পালালো। আক্কেল গরম হয়ে তাকিয়ে আছে আনান, মনে হচ্ছে এক সেকেন্ড সময় নেয়নি এই মেয়ে। পরক্ষণেই হাসলো আনান, চেয়ারে গায়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, as fresh as a rose, as brisk as butterfly. তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ লাল থেকে নীল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এনামুল হক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, শারীরিকভাবে অসুস্থ। এখন তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখার জন্য তার কাছের কেউ নেই। নুসাইবের দাফনের 4 দিন পর নিহারিকা তার স্বামী সন্তান নিয়ে দেশ ছেড়েছে। এদেশ, এই শহর তার কাছে তিক্ত মনে হচ্ছিল। পারলে সে তার ভাইয়ের লাশটাও নিয়ে যেত। অন্যদিকে ডাক্তার শেখকে সেই ঘটনার মাসখানেক পর খুঁজে পেল, তাও মারা যাওয়ার 2 দিন পর লাশ ময়লার স্তূপের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ এইসব হত্যাকাণ্ড নিয়ে দ্বিধাগ্রস্ত। যারা মারা গেছে তারা ঘুরে ফিরে সবাই সবার খুব বেশি পরিচিত, তবে তাদের শত্রুপক্ষ নেই, ব্যাপারটা একটু বেশি অন্যরকম। এই নিয়ে আনান্তুর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, এতেও কাজ হয়নি। ঘটনাচক্রে থাকা 4 ব্যক্তিকে পেলেও তাদের উপরে বসে যিনি ছুরি ঘুরিয়েছিল তিনি নেই, তার হদিস পাওয়া যায়নি। তবে যেই হোক,
না কেন সে জানে আনান তার খোঁজ করছে। গ্রীষ্মের খরতাপ শেষের দিকে, বর্ষা ঋতু প্রায় চৌখাটে। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে, ঝিরঝির বাতাস বইছে চারদিকে। ঈষৎ কালো মেঘ জমেছে ধীরে ধীরে। কিছু পাখি নিরে ফেরার জন্য ছোটাছুটি করছে। ডিভানে গায়ে এলিয়ে শুয়ে সেসব দেখছে আনান। প্রকৃতির পালা বদল কখনো খুঁটিয়ে দেখেনি, আজ দেখছে। এই যে নীল আকাশটা হঠাৎ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব। সবটা দেখে পুলকিত হলো। দৃশ্যটা তোরকে দেখালে মন্দ হবে না। ভাবতে ভাবতে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মিনি টেরেস থেকে রুমের দিকে তাকালো। তোর দরজা ধরেই দাঁড়িয়ে আছে, ছেড়ে রাখা চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে। মুখ ফুলিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তবুও টেরেসে পা রাখার সাহস করছে না। আগের বাড়িতে অনায়াসে ঘোরাফেরা করলেও এ বাড়িতে তার সাহস কুলোয় না। আগের বাড়িতে মিনি টেরেসটা টাইলস করা ছিল, এই বাড়িতে রেড সিমেন্টের বালাই মাত্র নেই। পুরো টেরেস কাঁচ দিয়ে করা, পা দিলে যদি ভেঙে নিচে পড়ে যায়। তোর এই ভয়ে এতগুলো মাস টেরেসের কাজ ঘেঁষেনি। সেই জায়গায় আনান দিব্যি শুয়ে বসে থাকছে। তোর পা বাড়িয়ে আবার গুটিয়ে নিল। তার খুব শখ ঘর ভর্তি ছেলে মেয়ে হবে। বাই চান্স এখানে থেকে যদি পড়ে যায়, ছেলে মেয়ে তো দূরের কথা, কোমর ভেঙে কত টুকরো হবে তার হিসেব নেই। তার চেয়ে বড় কথা, মরে গেলে কি হবে? লম্বা শ্বাস টেনে রুমে ঢুকে পড়লো সে মরে যাওয়ার মানে আনানের লিসাকে বিয়ে করা, এটা তোর জীবনও হতে দিবে না। তোরের পা এগোনো আর গুটানো দুটোই রোজকার দৃশ্য। মুচকে হেসে চোখ বুঝলো। সময় থেমে গেলে কেমন হবে? কিছু কিছু মুহূর্তে মানুষ চায় সময় থেমে যাক, কখনো চায় সময় দ্রুত পার হয়ে যাক, আবার কখনো সময় পিছিয়ে নিতে চায়। আনান চাইছে সময় থেমে যাক। নিজের অবান্তর চাহিদার কথা ভেবে হাসলো। প্রতিটি মানুষ চায় জীবনের সুন্দরতম মুহূর্তগুলো থেমে থাকুক। আনান তার ব্যতিক্রম নয়। মোবাইলের কর্কশ শব্দে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। রিসিভ করার পর থেকেই চুপ করে আছে। মিনিট পাঁচেক ফোন কানে চেপে চুপ করে থাকার পর দুর্বিদ্ধ হেসে উঠে পড়ল। ট্রাউজারের পকেটে মোবাইল রেখে শীষ দিতে দিতে রুমে চলে গেল। অতিভক্তি নাকি চোরের লক্ষণ, সে আনান আজ বুঝতে পারছে। আসলেই অতিভক্তি চোরের লক্ষণ। এইদিকে কিছুক্ষণ আগে পাত্রপক্ষ স্টেলাকে দেখতে এসেছে। টান টান উত্তেজনা নিয়ে সেও পাত্রপক্ষের সামনে বসে গেল। পাত্রপক্ষকে দেখার পর ক্যাথি একটু বেশি যিশু ভক্ত হয়ে গেছে। স্টেলা লজ্জার ভান করা মুখ তুলে পাত্রের দিকে তাকালো। স্টিভ মুচকি মুচকি হাসছে। তার পাশে বসে সামনের দুপাটি দাঁত দেখাচ্ছে ম্যাথিউ। ক্যাথি স্টেলার হাত চেপে ধরে আছে। এই মেয়ের বিশ্বাস নেই, অঘটন ঘটাতে সময় নিবে না। ক্যাথি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না। এক দেখায় স্টেলাকে স্টিভের পরিবার পছন্দ করে ফেলেছে। তারা চাইছে অতি সত্বর দিন তারিখ ঠিক হোক। স্টেলার বাবারও স্টিভ আর তার পরিবারকে বেশ পছন্দ হয়েছে, যার দরুন তিনি অমত করেননি। স্টেলা বাবার সামনে মুখ না খুললেও রুমে ঢুকে গড়াগড়ি দিয়ে ঠিকই কাঁদছে। ক্যাথি অসহায়ের মতো ফ্লোরের দিকে তাকিয়ে গড়াগড়ি দিচ্ছে। এই জীবনে শুধু এটাই দেখার বাকি ছিল, তা না হলে তুর আর স্টেলা প্রায় সবকিছুই দেখিয়ে ফেলেছে তাকে। প্রায় রাত 8টা। ক্লান্ত পায়ে তুর মহলে ফিরলেন মাদার। তার সময়গুলো ব্যস্ততম, মেয়েকে দেখতে যাওয়ার সময় অবধি নেই। ফাদার জ্যারেডের মৃত্যুর পর তার দায়িত্ব দ্বিগুণ হয়ে গেছে। সব দিক সামলে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। ম্যাথিউ থাকলেও তার বয়সের তুলনায় দায়িত্বের বোঝা বেশি। তিনি ম্যাথিউকে সাথে রাখলেও সরাসরি তার কাঁধে কোনো প্রকার দায়িত্বের বোঝা চাপিয়ে দিচ্ছেন না। পড়ালেখার পাশাপাশি সবকিছু আয়ত্ত করতে হবে বিদায় ম্যাথিউকে নিজের পাশে রাখছেন। ডিনার সেরে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। না চাইতেও চোখের পাতা দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তুরের সাথে অনেক কথা বলার ছিল তার, আগেই ঘুমে ভিড় করেছে চোখে। খাওয়া দাওয়া শেষে করে রুমে এসে বসে আছে তুর। জানলা পর্দা সরিয়ে থাই গ্লাসটা পুরো খুলে দিল। চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে বুক ভরে নিঃশ্বাস নিল। বাতাসের ঝাপটায় পুরো শরীর শিরশির করে উঠছে তার। এক টুকরো মেঘ সরে চাঁদের দেখা। রুমের লাইট অফ করে পুনরায় দাঁড়ালো। মেঘে ঢাকা চাঁদের সাথে মেয়েদের এক আলাদা সম্পর্ক আছে। মেঘের আড়ালে লুকোচুরি করা চাঁদ দেখলে অভিমানী হয়ে ওঠে। কখনো অতীত কল্পনা করে, তো কখনো ভবিষ্যৎ, কখনো আবার খুব বেশি তিক্ত সময় নিয়ে আক্ষেপ করতে করতে চোখ ভেজায়। তুরের চোখে নুসাইবের চেহারা ভেসে উঠছে। না চাইতেও চোখ জোড়া ভিজে উঠল। পরিচয়ের শুরু থেকে শেষ অবধি সবটা ভেবে বুকের বাপাশে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলল। ডিনার শেষে তুর রুমে ফিরলেও আনান ফেরেনি। নবাবের সাথে জ্যোতির ব্যাপারে কথা বলতে বেরিয়েছে। তুরের কাছে অনেকবার শুনেছে তাদের কথা, দু একবার নিজেও হাতে নাতে ধরেছে। সেজন্য চাইছে দুজনের 4 হাত এক করে দিতে। নবাবের সাথে আলাপচারিতা শেষ করে রুমে ফেরে ভেরানো দরজা ঠেলে ভেতরে ঢুকে বিদঘুটে অন্ধকার পেল। তুরের কথা মনে হতে বুকে ঈষৎ কাঁপন ধরল। তুর কি আবারও আগের মতো হয়ে যাচ্ছে? ভাবতেই ভীরু গলায় তুরকে ডেকে উঠে। মেঘ সরে আবারও চাঁদের দেখা।
এতক্ষণ অন্ধকার থাকলেও এখন আর নেই। চাঁদের নরম আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করে। অন্ধকার পুরোপুরি না কাটলেও নরম আলোয় জানলার ধারের নীরা অভয় স্পষ্ট। আনানের ভীরু গলার ডাক শুনে পেছন ফিরল তুর। হাতে উল্টো পিঠে চোখ মুছে নিল, বলল, এই তো আমি জানালার পাশে। বুকে হাত দিয়ে বড় নিঃশ্বাস ফেলে তুরের কাছে গিয়ে বলল, ভয় পেয়েছি। লাইট অফ কেন? তুমি ঠিক আছো? ভয় করছে না তো? শরীর খারাপ করছে? এই আলোতে চেহারা স্পষ্ট দেখা না গেলেও তুর আন্দাজ করতে পারছে আনানের চোখে মুখে ব্যতিব্যস্ত ভাব ফুটে উঠেছে। নিশ্চয়ই ভ্রুজোড়া উঁচিয়ে কপালে 3টা ভাঁজ ফেলেছে। কথা শেষ, তাও ঠোঁটজোড়া ঈষৎ খোলা। ভেবেই টলমলে চোখে মুচকি হাসল তুর। বিনা বাক্যে ব্যয়ে আনানের বুকে মাথা ঠেকিয়ে দুহাতে জড়িয়ে ধরল। আরো কিছু প্রশ্ন বাকি ছিল তুরের এহেন কাজে, সেটা মুখে আসলেও বলতে পারছে না। তবে এই মুহূর্তে প্রশ্ন কিংবা উত্তর কোনোটারই জরুরি নয়। মাথায় হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, মন খারাপ? মন খারাপের উত্তর নেই তুরের কাছে। হ্যাঁ কিংবা না করে উত্তর দেওয়ারও ইচ্ছে নেই। শুধু হাতের বাঁধন শক্ত করে বুকে মুখ গুজল। কিছু কিছু সময় প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় না। আনানের মনে হলো এই মুহূর্তে উত্তরের প্রয়োজন নেই। তুরকে নিয়ে ডিভানে বসলো। আড়াল হলো চাঁদ। তুর সেই দিকে তাকিয়ে বলল, নুসাইব আমাকে ভালোবাসতো, তাই না? হুম। এত ছোট উত্তর শুনে আনানের কাজ ঘেঁষে বসলো তুর। বলল, উনি যে মুসলিম আমি জানতাম না। ক্লাস শেষে যখন বের হতাম তখন তাকে চার্চের সামনে পেতাম। ভেবেছিলাম উনি হয়তো খ্রিস্টান সম্প্রদায়ের। চার্চের সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকতো। আমি ভাবতাম আমার পাশে দাঁড়ানো স্টেলাকে দেখছে। কয়েকদিন পর তার সাথে এই নিয়ে কথা হয়। উনি শুধু হাসলেন, একবারও বললেন না উনি মুসলিম কিংবা স্টেলা নয়, বরং আমাকে দেখতো। পরে আমাকে বাঁচানোর জন্য নিজে আমার সামনে এসে দাঁড়ালো। গুলি লাগলো, ক্ষতি তার হলো। আপনার অ্যাক্সিডেন্টের দিনগুলোতে উনি আমার আশেপাশে ছিল। কাঁদতে দেখলে মাথায় হাত বুলিয়ে বলতো, কেঁদো না তুর, দেখবে সব ঠিক হয়ে যাবে। শেষ আমাকে বাঁচানোর জন্য নিজেই নিজের বাবার হাতে খুন হয়ে গেল। আপনি জানেন ওনাকে অনেক মেরেছে। উনি একবারও শব্দ করেনি, হাত পা ছুড়েনি, শান্ত হয়েছিল। শান্ত হয়ে থাকার কারণে ওনার হাতে চাকু চেপে ধরে। কেঁপে উঠছিল ঠিকই, তখনও ব্যথা তুর শব্দ করেননি। উনি কেন শুধু শুধু আমার জন্য এত ত্যাগ করবে? উনি আমাকে ভালোবাসতো, তাই না? কথা বলতে বলতে কাঁদছে তুর। চুপ করে আছে আনান। সে জানতো তুর একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। সে একদিনটা যে এত দ্রুত আসবে তা জানতো না। তুর আনানের টি শার্টের কলার মুট করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বলুন না ভালোবাসে কিনা। তুর প্রশ্ন শুনে চোখের কোণে বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুর পুনরায় আনানকে ঝাঁকিয়ে বলে উঠে, চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে আমি কি করে বুঝবো উনি আমাকে ভালোবাসে? তাই উনি আমাকে বাঁচাতে চেয়ে নিজে মরে গেছে। আমি কেন বুঝলাম না উনি আমাকে ভালোবাসে? অন্য কাউকে ভালোবাসলে বেঁচে যেত। আপনিও তো আমাকে ভালোবাসেন। হ্যাঁ, বেশি ভালোবাসেন। তাহলে আপনিও আমার জন্য মরে যাবেন। কখনো বলবেন না ভালোবাসি, কখনো বুঝাবেন না ভালোবাসেন, কখনো বলবেন না কেউ ভালোবাসলে তাকেও ভালোবাসতে হয়। কেন? আমি কেন বুঝি না? আমি কেন এত দেরি করে বুঝি? কেন কেন এত সময় লাগলো আপনাকে বুঝতে? কেন এত সময় লাগলো? কেন আপনাকে বুঝতে সময় লাগলো? তুর অনবরত আনানকে ঝাঁকিয়ে কাঁদছে। নিঃশব্দে চোখে জল ফেলছে আনান। আনানেরও কষ্ট হচ্ছে। তুরের আক্ষেপ শুনে বেশি কষ্ট হচ্ছে। কিছু ভালোবাসা আক্ষেপের হয়। এই যে কেউ আপনাকে ভালোবাসছে কিন্তু আপনি বাসেন না। একটা সময় পর আক্ষেপ হবে কেন? ভালোবাসেন না। মায়া হবে, করুণা হবে, তবুও ভালোবাসা হবে না। তুরের ক্ষেত্রেও তাই। তুর ক্লান্ত হয়ে আনানের বুকে মাথা রাখলো। না কাঁদলেও হেঁচকে উঠছে। মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে আনান। কিছু সময় পর তুর মিনমিনে গলায় বলল, উনি কেন আমাকে ভালোবাসতো? আমি আগে বুঝলে ওনাকে কখনো হেভেন এরিয়াতে আসতে দিতাম না। উনি যদি না আসতো আজ বেঁচে থাকতো। আমি কেন বুঝলাম না? ফাদার আমাকে ভালোবাসতো, উনিও চলে গেছে। সবাই কেন আমাকে ভালোবাসবে? আপনিও চলে যাবেন। আমি বোঝার পরেও চলে যাবেন। আমি বুঝি না বলে চলে যাবেন। তুরের প্রশ্নগুলো এমন যেখানে উত্তর দিতে আনানের বেগ পেতে হচ্ছে। পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে নরম গলায় বলল, নুসাইব তোমাকে ভালোবাসে, সেটা যদি তুমি আগে জানতে তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? প্রশ্ন শুনে মাথা উঠালো তুর। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বাসতাম। ওনাকে আমি কখনো সেই চোখে দেখিনি। ওনাকে সম্মান করি, তবে আগে জানলে ওনাকে কখনো হেভেন এরিয়াতে আসতে দিতাম না। তাহলে উনি হয়তো বেঁচে যেত। দেখো তোর একটা কথা বলি, যা ঘটেছে তার কোনো কিছুই আমাদের হাতে ছিল না।
আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছে সে ততটুকুই বাঁচবে। নুসাইবের ক্ষেত্রেও তাই, তার পরিণতি এইভাবে লেখা ছিল। তুর চুপসে গেল। তার আর কোনো প্রশ্ন নেই। বুকের ভেতরটা হালকা হালকা লাগছে। কিছু সময় নীরবে নিভৃতিতে কাটলো। ছোট ছোট কালো মেঘ ভেসে যাচ্ছে। আলো আধারের খেলা চলছে। সে আলো আধার দেখতে দেখতে ছোট্ট করে ডাকলো তুরকে। আনানে সেই ডাকে উপেক্ষা না করে হুম করে জবাব দিল। আমাকে আবারও বিয়ে করবে তোর? আগের মতো কিপটামো করে নয়, তোমার মতো করে, সবাইকে জানিয়ে বিয়ে করবে তোর? আনানের জিজ্ঞাসু দৃষ্টি আর তুরের মুচকি হাসিতে দীর্ঘ মধুর আলাপচারিতা। এর মাঝে ঘুমালো তুর। আনানের চোখে ঘুম নেই। তুরকে শুয়ে উঠে পড়ল। চেঞ্জ করে নিঃশব্দে বেরিয়ে পড়ে। পরপর দুটো গাড়ি সিক্রেট ভিলায় প্রবেশ করে। দ্বিতীয়টাতে আনান থাকলেও প্রথমটায় যিনি আছেন তিনি দীর্ঘ প্রতীক্ষিত ব্যক্তি। এর মাঝে 14টা বাইক সে গাড়িটাকে ঘিরে ধরেছে। রাতের আধারে গাড়ির হেডলাইট যতটুকু আলো দিচ্ছে তাতে বাইকারগুলোর চেহারা দেখা মুশকিল। তার উপর তাদের পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট। তাই কাঙ্ক্ষিত ব্যক্তি সেসব দেখার চেষ্টা করলেন না। তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তখনই হার্ট করে গেটখানা খুলে গেল। গা ছমছম করা পরিবেশ হলেও কাঙ্ক্ষিত ব্যক্তিটা ঠিক ভয় পেল না। গটগট করে হেঁটে ভিলার ভেতরে চলে গেল। তার পেছনে সবগুলো বাইক নিঃশব্দে ভিলার ভেতরে ঢুকে পড়ল। বাকি আছে আনান। গাড়ি থেকে নেমে প্রকার হাসলো। অতঃপর মুখে মাস্ক, হাতে গ্লাভস আর হুডি তুলে ভেতরে ঢুকে পড়ে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেস্ট 15। তাদের সামনে কাউচে বসা আনান। তাদের দেখতে আসলেই মাফিয়া গ্যাং লাগছে। দিনের বেলায় তাদের দেখে বোঝার উপায় নেই তারা কোন গ্যাংয়ের সদস্য কিংবা তাদের কাজ কেমন। সবার আলাদা আলাদা প্রফেশন থাকলেও মধ্যরাতে একটা ফোন কলে নিমিষে তাদের বদলে যায় রূপ। সাধারণের তালিকা থেকে সরতে শুধু একটা ফোন কলের প্রয়োজন পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। রুমটাতে তেমন আলো নেই বললেই চলে। একটা লাইট আছে, তাও নিভু নিভু করে জ্বলছে। সে আলোতে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। যে রুমে আকরাম হাসানকে রাখা হয়েছিল সেই রুমে বাতি জ্বলছে। ভেন্টিলেটর দিয়ে এক টুকরো আলো এসে কাঙ্ক্ষিত ব্যক্তির মুখের উপর পড়ছে। আনান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখে কালো মাস্ক থাকাতে তার চোখ দুটো দৃশ্যমান, যা দেখে হাসলো আনান। এ চোখ তার খুব চেনা। খুব কাছ থেকে এই চোখের মালিককে দেখেছে সে। মৃদু হেসে ভারী গলায় বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, হঠাৎ আমার খোঁজে বের হলেন? তাও খুঁজে পেতে এত দেরি? মন্ত্রী সাহেব মাস্ক খুলে টেবিলে রাখলো। জোরপূর্বক হেসে বলল, মাফিয়া কিং, যাকে এত বছর পুলিশ খুঁজে পায়নি তাকে আমরা খুঁজতে দেরি হবে ব্যাপারটাও স্বাভাবিক নয় কি? তাছাড়া আমার মনে হয় 1 মাসের বেশি সময়, খুব কমই মনে হচ্ছে। মন্ত্রী আর পুলিশের মধ্যে পার্থক্য অনেক। মন্ত্রী যা জানে তার 1%ও পুলিশ জানে না। উদাহরণ হিসেবে আমাকে খোঁজার ব্যাপারটাকে ধরুন। কথা ভুল নয়। তা এত খোঁজ খবরের কারণ? মন্ত্রী সাহেব দুটো এনভেলপ এগিয়ে দেয়। এদের কাজ শেষ করে দিতে ভীষণ বিরক্তি করছে। শাহেদ এনভেলপ দুটো এনে আনার হাতে দেয়। এনভেলপ দুটোতে দুটো ছবি। শাহেদ ফ্ল্যাশলাইট অন করতে আনান হাসলো, যাকে বলে গা কাঁপিয়ে শব্দ করে হাসা। ভিলার প্রতিটা দেয়ালে হাসির শব্দ প্রতিধ্বনি হচ্ছে। রাত প্রায় 2টো। এই সময়ে নির্জন ঘরে এমন হাসির শব্দ ভয়ঙ্কর ঠেকছে। এই হাসির সাথে বেস্ট 15 পরিচিত। তারা একে অপরের দিকে তাকাচ্ছে। মন্ত্রী সাহেব হাসির কারণ খুঁজে পেল না। আনান ছবি দুটো দেখছে আর হাসছে। একটা তার নিজের ছবি, অন্যটা তুরের ছবি। তুরের ছবিটা যত্ন করে হুডির পকেটে রেখে বলল, কারণ যার সাপোর্ট ছিলেন তাকে মারতে চাইছেন? কারণটা ইন্টারেস্টিং হবে, হয়তো শুনতে চাই। সাপোর্ট এখন পথের কাটা হচ্ছে। স্পেসিফিক রিজন তো আছে মন্ত্রী সাহেব, তা না হলে আপনি কেন এমন পদক্ষেপ নেবেন? তাছাড়া পুরোটা জানা অবধি আমি কোনো স্টেপ নেব না। মাফিয়ারা কখন এসব ব্যাপারে ইন্টারেস্টেড নিতে শুরু করেছে? টাকা অ্যাকাউন্টে যাবে, কাজ করে দিবে, এসব না জানলেও তো চলবে। আনান দুর্বিদ্ধ হেসে বলল, কজন মাফিয়া দেখেছেন? কার কার সাথে ডিল করেছেন? বাই দ্য ওয়ে, টাকা, অ্যাকাউন্ট, কাজ, এইসব? আমি নিশ্চয়ই আপনার এমপ্লয়ি নই। তেমন হলে পথে ঘাটে এমন গুড়ি কয়েক পাওয়া যায় যারা আপনার এই কাজ করে দেবে। শুধু 1 মাস কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন ভালো কথা, ফিরবেন কিভাবে সেটা চিন্তা করেছেন? হাসলো মন্ত্রী সাহেব। তার কাছে সামনে বসার নামমাত্র মাফিয়ার কথাগুলো হাস্যকর ঠেকছে। হাসি থামিয়ে বলল, আমি মন্ত্রী, আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই। উপস, ভয় পেয়েছি।
আপনার পাওয়ারের কথা শুনে যাকে বলে খুব ভয়। রাত প্রায় 2টো, জায়গাটা আমার, লোকগুলো আমার, সব, তাও ভয় পাচ্ছি। আনান মুচকি হেসে পুনরায় বলল, এই মুহূর্তে মেরে ফেললে কেউ টের পাবে না। তাছাড়া আমি কোনো এমপি মন্ত্রী নই, আমার কোনো নির্দিষ্ট দায়রা নেই, কেউ আমার জবাবদিহি চাইবে না, এমনকি জিজ্ঞেস করার সুযোগ সময় কোনোটাই পাবে না, তাও ভয়